লেখিকা সুমনা চট্টোপাধ্যায়ের আমার রং কালো। আমার নাম শুভমিতা বসু। এলআইসি অফিসে চাকরি করি, মোটা টাকা মাইনে পাই। যদিও চেহারা আমার হালকা, একে গায়ের রং কালো, কুতকুতে চোখ, খাদা নাক, তার উপর মোটা হলে আমি বোধহয় আয়নায় নিজেই নিজেকে দেখে মূর্ছা যেতাম। তাই ছোট থেকে খেলাধুলা করে চেহারাটা বরাবর ফিট অ্যান্ড ফাইন রাখার চেষ্টা করেছি। অনেক ব্যথা বেদনা সহ্য করে মা আমার জন্ম দিয়েছিলেন। আমি নিজেও মেয়ের মা। আমি জানি সন্তানের জন্ম দেওয়া প্রতিটি মেয়ের কাছেই অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার। তবু মেয়েরা যখন তার গর্ভে প্রথম ভ্রূণের অস্তিত্ব টের পায়, তখন তাদের আনন্দের সীমা পরিসীমা থাকে না। এরপর দিন যত এগোতে থাকে ততই কত রকম সুখ। গর্ভের ভেতর ছোট্ট শিশুটি নড়াচড়া করে তার অস্তিত্ব প্রমাণ করে। সেই অনুভবে যা সুখ, তা হয়তো একটি মেয়ের জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি। কিন্তু যন্ত্রণাবিহীন সুখ যে হয় না। তাই বমি, মাথা ঘোরা, কারো ক্ষেত্রে পেট ব্যথা, আরও কত রকম শারীরিক জটিলতা যে নিরন্তর একটি মেয়েকে ব্যতিব্যস্ত করে, সে কেবল মায়েরাই জানে। ছোটবেলায় পড়া কৃষ্ণচন্দ্র মজুমদারের দুঃখ বিনা সুখ হয় না, এই কবিতাটির দুটি লাইন আমি সবসময় স্মরণ করি। কাটাহেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। নর্মাল ডেলিভারি হোক অথবা সিজার করেই হোক, প্রতিটি শিশুর জন্মের সময় মায়ের যন্ত্রণার কম বেশি পরিমাপ করা সত্যি দুঃসাধ্য। কিন্তু সন্তানের মুখটি দেখবার পর মায়ের মনে শান্তি আসে। কিন্তু তখনও আমার মা কষ্ট পেলেন। একে তো অনেক জটিলতা পেরিয়ে জন্ম নিলাম, তার ওপর আমাকে দেখানোর পরেই মা নাকি আবার অজ্ঞান হয়ে গেলেন। আমার মায়ের গায়ের রং কাঁচা হলুদের মতো, বাবাকেও মোটামুটি ফর্সাই বলা চলে, কিন্তু আমি হলাম আলকাতরার মতো কালো। জ্ঞান ফেরার পর মা বাবাকে বলেছিলেন, সর্বনাশ হয়ে গেল গো। বাবা কিন্তু অতটা ভেঙে পড়েননি। মায়ের কথা তিনি ঠিক বুঝতেও পারেননি। ব্যাকুল হয়ে মাকে বলেছিলেন, হ্যাঁ গো, আসবার আগে মা বারবার বলে দিয়েছিলেন, বুলান মনে করে মধু নিয়ে যাস, কিন্তু সেই আমি মধু আনতে ভুলে গেলাম। কথাটা শুনে মা আরও ভেঙে পড়েছিলেন। মধু নিয়ে আসতেও ভুলে গেছো তুমি? হায় রে আমার পোড়া কপাল, একে কালো মেয়ে, তার উপর মুখে একটু মধুও পড়ল না। এসব গল্প অবশ্য বড় হয়ে আমি মায়ের কাছেই শুনেছিলাম। মায়ের কাছে সব শোনার পর আমি মাকে বলেছিলাম, ভাগ্যিস মধু আনতে বাবা ভুলে গিয়েছিল, তাই তো কর্কশ্বরে যে কোনো অন্যায়ের প্রতিবাদ করতে পারি। পাড়ায় তো প্রতিবাদী মেয়ে বলে আমার বেশ খ্যাতি রটে গিয়েছিল। তবে ওই যে বলে না, সব কিছুর শুরু নাকি ঘরের ভেতর থেকেই হয়, চ্যারিটি বিগিনিংস অ্যাট হোম, সব ক্ষেত্রেই তাই হয়। আমি প্রথম ফোঁস করে উঠেছিলাম ঠাকুমার বিরুদ্ধে। বয়স তখন মোটে 4 কি 5 হবে হয়তো। তবে সেই কথাটি বলতে গেলে আরও খানিকটা পেছন দিকে যেতে হবে। 10 বছরে পা দিয়েই আমার মা তার বাবাকে হারিয়েছিলেন। এরপর যা হয় আর কি, আমার বিধবা দিদিমা তার মেয়ে অর্থাৎ আমার জননীকে নিয়ে তার বাপের বাড়ি এসে উঠলেন। সেই 10 বছর বয়স থেকেই আমার মা জলপাইগুড়িতে তার মামার বাড়িতে প্রতিপালিত হয়েছিলেন। মামার বাড়িতে আদর ততদিন থাকে যতদিন বাবা বেঁচে থাকে। তাই ছোটবেলা থেকেই মা অবহেলার পাত্রী ছিলেন, গুরুত্ব পাননি কোথাও। আমার দাদু সরকারি চাকরি করতেন না, বেসরকারি চাকরিও নয়। কলকাতার ডানলপে আমার দাদুর পৈতৃক দোতলা বাড়ি। বাড়ির নিচেই ছিল বিরাট মুদিখানার দোকান। সেই দোকানের আয়েই সংসার চলত। ওই দোকানের মাল আনতে গিয়েই সিথির মোড়ে লরি চাপা পড়ে দাদু মারা গেলেন। কিন্তু দোকান তো আর দাদুর একার ছিল না, যদিও দাদুই খেটে মরতেন সবচেয়ে বেশি। সংসারে বোকারাই খেটে মরে, বাকিরা লাভের গুড়টুকু খায়। দাদুরা ছিলেন 3 ভাই। দাদু মারা যাবার পর আমার দিদিমার বড় ভাসুর আর ছোট দেওর দুজনে মিলে কাগজপত্রে দিদিমাকে দিয়ে সই করিয়ে নিল। দিদিমা তখন সদ্য বিধবা হয়েছেন। কোথায় কিসে সই করছেন এত কিছু তার বোধগম্য হয়নি। তবে মাসখানেক পর তিনি সবই জানতে পারলেন। দাদুর জ্যেষ্ঠ এবং কনিষ্ঠ 2 ভাই তার হাতে লাখখানেক টাকা ধরিয়ে দিয়ে বলেছিলেন, এই বাড়ি দোকান কোনো কিছুতেই তোমার বাপু আর কোনো অধিকার নেই,
তবে আমরা তোমাকে একেবারে তাড়িয়ে দিচ্ছি না, এতটা খারাপ আমরা নই। সংসারে একটি কাজের লোকেরও তো দরকার আছে, খাটবে খুঁটবে দুটি খাবে। ঘোমটার আড়ালে দিদিমা মাথা নেড়ে সম্মতি প্রকাশ করেছিলেন। জলপাইগুড়ি থেকে আমার মায়ের মামা এসে দেখলেন দেওর ভাসুরের সংসারে আমার দিদিমা তার একমাত্র মেয়েকে নিয়ে উচ্ছিষ্টের মতো পড়ে আছেন। মায়ের মামা তার বোন আর ভাগ্নিকে নিয়ে জলপাইগুড়ি চলে এলেন। মায়ের মামি অখুশি হলেও মোটামুটি সম্মানের সঙ্গেই দিদিমার মাকে সেখানে স্থান দিলেন। সেখানে মায়ের অনাদরও না হলেও আদরও ছিল না। কলেজে ভর্তি হবার পর কলকাতার গড়িয়া থেকে মায়ের সম্বন্ধ এলো। খবরের কাগজের পাত্রী চাই দেখে মায়ের পাত্র ঠিক হলো। আমার বাবা বেসরকারি চাকুরে, গড়িয়াতে তিনি তার মা আর বোনকে নিয়ে বাড়ি ভাড়া করে থাকতেন। আমার পিসি বাবার চেয়ে 11 বছরের ছোট, তিনি তখন ক্লাস 12-এ পড়ছেন। আমার ঠাকুমা তখন থেকেই বাতের ব্যথায় কাহিল, তাই একজন ঘরণীর খুব প্রয়োজন। একেবারে বিনাপণে মায়ের বিয়ে ঠিক হয়ে গেল। একে সুন্দরী গৌরবর্ণা, তার উপর দিব্যি একজন রাঁধুনি পাওয়া যাচ্ছে। আমার ঠাকুমা বাবা পিসি প্রত্যেকে যেন হাতে চাঁদ পেয়ে গেছিলেন। বিয়ে পাশ করার আগে মায়ের বিয়ে হয়ে গেল। মায়ের মামি মাকে বুঝিয়েছিলেন, মেয়েদের এই বিয়েটাই হলো সব, বুঝলি ঝুমা, এটাই হলো স্বর্গের সুখ। বিয়ে সংসার ছেলেপুলে না হলে মেয়েদের জীবনটাই ব্যর্থ। মনে হয় কেন বলছি, নিশ্চিতভাবেই জন্মের সময় মায়ের মুখে মধু দিতে আমার দাদু ভুলে যাননি। তাই মা আমার মতো কর্কশ বাক্য বলতে পারেন না। তিনি মিনমিন করে কথা বলেন। সেভাবেই বলেছিলেন, আর 1 বছরও তো বাকি নেই, যদি পরীক্ষাটা হয়ে যাবার পর তোমরা আমার বিয়েটা দিতে। বিনে পয়সায় মাকে বিদায় করার এমন সুবর্ণ সুযোগ মায়ের মামি হাতছাড়া করতে চাননি। ঝাঁঝিয়ে উঠে বলেছিলেন, পরীক্ষা দিয়ে কি করবি শুনি? বিয়ে পাশ করে কি ল্যাজ গজাবে নাকি তোর? মায়ের গলার স্বর আরও নিম্নগামী হয়। ভগবান না করুন, যদি আপদে বিপদে পড়ি কখনো, তখন তো একটা চাকরি বাকরি জোটাতে পারবো। বিয়ে পাশ না করলে সম্মানজনক কোনো চাকরি পাওয়া মুশকিল। মায়ের মামি বলেছিল, হাসালি ঝুমা, কত MA MSc রাস্তায় ফ্যাফা করে ঘুরে বেড়াচ্ছে, আর তুই বিয়ে পাশ করতে পারলে চাকরি জুটিয়ে ফেলবি। আর কতদিন মামার রক্ত শোষণ করবি তুই? আর কোনো কথা নয়, যেখানে বিয়ে দেওয়া হচ্ছে চুপচাপ করে ফেলো। বাপ মরা মেয়ের বিয়েতে ধুমধাম যে তেমন হয়নি তা বলার অপেক্ষা রাখে না। কিছু চাই না এ কথা ভালো মানুষই করে মুখে বললেও মনে মনে যে ছেলের শ্বশুরবাড়ি থেকে আমার ঠাকুমার কিছুমিছু প্রত্যাশা ছিল, তা আমার মা শ্বশুরবাড়ি পা দিয়ে বুঝেছিলেন। মায়ের মামা মামি যে তত্ত্ব তালাশ কিছুই করেন না, এ কথা বলে তিনি আমার মাকে প্রায়ই খোঁটা দিতেন। প্রতিবার জামাই ষষ্ঠীর আগে তিনি মাকে তীর বেঁধাতেন। আমার ছেলেটা শ্বশুরবাড়ির কোনো আদরই পেল না। মায়ের বিয়ের 1 বছর পূর্ণ হবার আগেই দিদিমা পরলোক গমন করেছিলেন। তার 1 বছর পরে আমার জন্ম হলো। আমার বয়স 4 পেরিয়ে 5-এ পড়ল, কিন্তু আমার ঠাকুমার বৌমাকে ফুল ফোটানো বন্ধ হলো না। মাকে অশ্রু বিসর্জন করতে দেখে আমি শুভমিতা, মায়ের প্রতিবাদী কন্যা, প্রতিবাদ করে ফেললাম, তুমি তো খুব লোভী। আমার মা তোমার এত সেবা করে, তবু তুমি আমার মাকে কাঁদাও, কষ্ট হয় না তোমার? ঠাকুমা তো একথা শুনেই সাংঘাতিক চটে গেলেন। ভালো কথা বলছি বৌমা, মেয়েকে শাসন করো। একে তো ওই কালো ভূতের মতো চেহারা, তার উপর এত চোপা। ভবিষ্যতে মেয়েকে নিয়ে তুমি খুব বিপদে পড়ে যাবে, এই আমি বলে দিলাম। আমার 15 বছরের মেয়ে তিতলি এখন স্নান করে স্কুলে বেরোবার জন্য প্রস্তুত হচ্ছে। তিতলি আমার মতো ঝট করে রেডি হতে পারে না। সে স্কুলে যাওয়া হোক অথবা বিয়ে বাড়ি যাওয়াই হোক, ড্রেসিং টেবিলের সামনে তার অনেকটা সময় কাটে। গোলাপ জল, ময়শ্চারাইজার, সানস্ক্রিন, লোশন, অনেক রকম রূপচর্চার সামগ্রী তাকে ব্যবহার করতে হয়। এই সব সানস্ক্রিন লোশনের আবার SPF 30, 50 কত রকম বাহানা। আমি তো এইসব বাবা বুঝি না, মাখার তো প্রশ্নই ওঠে না, কারণ রোদে পুড়ে কালো হবার ভয় তো আর আমার নেই। আমি শুধু বুঝি খরচা হচ্ছে অনেক। তা হোক গে, মেয়ের দিকে তাকালেই আমার চোখ জুড়িয়ে যায়। সে অবিকল তার ঠাকুমার রূপ পেয়েছে। যেমন গায়ের রং, তেমনই সুন্দর তার চোখ মুখ। আমি আর আমার মেয়ে যখন একসাথে রাস্তা দিয়ে হেঁটে যাই, কেউ হয়তো ভাবতেও পারবে না যে তিতলিকে আমি পেটে ধরেছি। আমার মেয়ের এই ড্রেসিং টেবিলের সামনেই অনেক সময়ের অপচয় হয়। আমার সেসবের বালাই নেই। শীতকালে মুখে কোল্ড ক্রিম মাখি, ব্যাস ওই পর্যন্ত আমার দৌড়।
বাহুমূলে এবং মেয়েলির শরীরের নানা আনাচে কানাচে পর্বত কন্দরে একটু পাউডার ছড়িয়ে দিই। মুখে পাউডার আমি ভুলেও দিই না। কে জানে বাবা, ঘাম হলে আবার ফুটে ফুটে বেরোয় যদি, লজ্জার একশেষ হবে তখন। সুগন্ধ আমার খুব ভালো লাগে। সারা বছর আমি পিয়ার্স সাবান মাখি। সাবানে প্রচুর ফেনার মধ্যে অনেকক্ষণ ডুবে থাকতে খুব ভালো লাগে আমার। শরীর নিয়ে আমার ওইটুকুই বিলাসিতা। আমি জীবনে কখনো বিউটি পার্লার যাইনি, যাওয়ার দরকার পড়েনি। ভ্রুযুগল আমার তেমন ঘন নয়, তাই যন্ত্রণা সহ্য করে তাকে উৎপাটন করার প্রয়োজনও পড়েনি। সময় থেকে শুরু করে পয়সা, কত কিছু যে বেঁচে গেছে আমার। আমি সবসময় এভাবেই ভাবি। জীবনকে পজিটিভ দিক থেকে ভাবতে আমার খুব ভালো লাগে। আমার ডাকনাম মিতু। স্বভাবগত দিক থেকে আমি ঠিক আমার বাবার মতো। মেয়ের গায়ের রং কালো বলে কেউ দুঃখ প্রকাশ করলে আমার বাবা একগাল হেসে তাকে বলতেন, আমার মিতু একেবারে আমার বাবার মতো হয়েছে। মাথার বাইরেটা যখন বাবার মতো, মাথার ভেতরটাও নিশ্চয়ই ও ঠাকুরদার মতোই হবে। অর্থাৎ কি না, আমি আমার ঠাকুরদার মতো রূপ যখন পেয়েছি, তখন গুণটাও নিশ্চয়ই পাব। আমার ঠাকুরদা লেখাপড়ায় বেশ মেধাবী ছিলেন, যদিও লেখাপড়া তিনি ম্যাট্রিকের বেশি এগিয়ে নিয়ে যেতে পারেননি। ঠাকুরদাকে আমি চোখে দেখিনি, তবে বাবার মুখে, পিসির মুখে তার অনেক গল্প শুনেছি। ঠাকুরদার 3টি ছোট বোন এবং 3 বোনের পর একটি ছোট ভাই ছিল। অকালে পিতৃবিয়োগের পর ভাইকে মানুষ করা আর বোনদের বিয়ে দেবার জন্য ঠাকুরদাকে লেখাপড়া ছাড়তে হয়েছিল। যে ভাইকে লেখাপড়া শেখাবার জন্য ঠাকুরদা এত ত্যাগ স্বীকার করেছিলেন, সেই ভাই যখন মানুষ হলো, বিয়ে পাশ করে সরকারি অফিসার পদে বসলো, তখন তিনি আর তার বড় দাদার সঙ্গে সম্পর্ক রাখার প্রয়োজন বোধ করেননি। সোনারপুরে বড় বাড়ি করে তিনি উঠে গেলেন। সেই বাড়িতে ঠাকুরদা একবার গিয়েছিলেন, কিন্তু ঢুকতে পাননি। তাদের নাকি তখনই সপরিবারে ঘুরতে যাবার তোড়জোড় চলছিল। আসলে ঠাকুরদা বুঝতে পারেননি তাকে ভাইয়ের বাড়িতে যেতে হলেও আগাম খবর দিয়ে জানিয়ে যাবার প্রয়োজন আছে। ঠাকুরদা তাই তখন নিজেকেই দোষারোপ করে বলেছিলেন, 10টা গাধা মরে একটা বড় ছেলের জন্ম হয়। ঠাকুরদার নাম ঠাকুমা তেমন করতেন না। অনেক জোরজার করার পর একদিন তিনি বললেন, পান পাতা সরিয়ে শুভ দৃষ্টি করার সময় পিঁড়িতে বসে আমি তাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছিলাম। আমি তখন মাধ্যমিক পাশ করে বেশ লায়েক হয়ে উঠেছি। ঠাকুমাকে বললাম, কেন বিয়ের আগে ঠাকুরদা তোমাকে দেখতে আসেনি? পাত্রী না দেখে বিয়ে ঠিক হয়ে গেল? এ আবার কেমন কথা গো ঠাকুমা? ওরে মিতু, পাত্র পাত্রীর পরস্পরকে দেখার রেওয়াজ তখন ছিল না, গুরুজনেরাই সব স্থির করতেন। বলেই তিনি একটু ইতস্তত করে বলেছিলেন, আমি তাকে 1 মাসেরও বেশি নিজের শরীর পর্যন্ত স্পর্শ করতে দিইনি। মানুষটা একেবারে দেবতার মতো ছিলেন রে, কত সহজে মেনে নিয়েছিলেন সবকিছু। বলেছিলেন, সরলা, যেদিন তুমি নিজের থেকে আমার কাছে আসবে, ভালোবেসে মন দেবে আমাকে, সেই দিনই আমি তোমার শরীর স্পর্শ করব। আমার তখন বয়স সন্ধিকাল, কি যে রোমাঞ্চ হচ্ছিল আমার ঠাকুরদা ঠাকুমার প্রেম কাহিনী শুনতে, সে আমি কাউকে বলে বোঝাতে পারবো না। রুদ্ধশ্বাস উত্তেজনায় ঠাকুমার কোল ঘেঁষে বসেছিলাম। ফিস ফিস করে বলেছিলাম, তারপর? ঠাকুমা বললেন, তারপর আর কি? আমার তো তখন মাত্র 16 বছর বয়স। আমি কি আর কিছু বুঝি তখন? নিজের রূপের দেমাকেই তখন আমি অস্থির। খাটের দুপাশে দুজনে মুখ ফিরিয়ে শুয়ে থাকতাম। আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতাম, আর তিনি সারাদিন হাড় ভাঙা খাটুনির পর ভোস ভোস করে ঘুমাতেন। মনে হতো মানুষটাকে হৃদয়হীন, কি নিষ্ঠুর। পাশে শুয়ে কচি বউটা কাঁদছে, আর মানুষটার এতটুকু হেলদোল নেই। ঠাকুমার আদরের 16 বছরের নাতনি আমি শুভমিতা গম্ভীরভাবে ঠাকুমাকে বলেছিলাম, ভীষণ আনরোমান্টিক। এতদিন পরে আমাকে এসব বলতে গিয়ে ঠাকুমার চোখে আবার জল এসেছিল, তবে সেটা দুঃখে নয়, আনন্দে, স্বামী গর্বে গর্বিণী হয়ে। খুব দায়িত্বশীল ছিল রে মানুষটা। পুরুষ মানুষের ভালোবাসা যে ওভাবেই প্রকাশ পায় রে, ওইটুকু বয়সেই আমি সেটা বুঝেছিলাম। মাঘ মাসে বিয়ে হয়েছিল আমার। এবার ফাল্গুন মাস পড়তেই ঠান্ডা গরমের হঠাৎ হেরফের হতে আমি জ্বর বাঁধিয়ে বসলাম। কাজ থেকে ফিরে আমার অসুস্থতার খবর শুনেই তিনি ডাক্তার ডেকে আনলেন, ওষুধ খাওয়ালেন। তারপর সারা রাত আমার মাথার কাছে জেগে বসে জলপট্টি দিলেন। ভোরের দিকে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। আমি ঘুম থেকে উঠে দেখি তার একটা হাত আমার কপালের ওপর। ক্লান্তিতে তার শরীরের অর্ধেকটা হেলে পড়েছিল আমার মুখের খুব কাছে। আমি অধৈর্য হয়ে বলেছিলাম, উফ, তারপর?
তারপর বলো, আমি যে ধৈর্য ধরতে পারছি না। ঠাকুমা লজ্জায় রাঙা হয়ে বললেন। আমি তখন অনেকটা সুস্থ হয়েছি। উঠে বসে আমি তার পা স্পর্শ করলাম। আমার দু চোখে তখন জলের ধারা। কেবলই মনে হচ্ছিল ঠুনকো রূপের মোহে এই দেবতার মতো মানুষটাকে আমি এতদিন এত অসম্মান করেছি। দুফোঁটা জল তার পায়ের ওপর পড়ল। আমার হাতের স্পর্শে তার ঘুম গেল ভেঙে। চোখ কচলে উঠে বসে বললেন, আহা, কি করছো সরলা, কাঁদছো কেন? আমি তখন তার পায়ের ওপর মাথা রেখে শুধু বলেছিলাম, যে অন্যায় আমি আপনার সাথে করেছি তা কি ক্ষমার যোগ্য? তিনি উঠে বসে আমার মুখ তুলে ধরে বলেছিলেন, ওগো, তোমার স্থান যে আমার বুকে। তোমার কাছ থেকে এই স্বীকারোক্তিটুকুর জন্যই তো এতদিন ধৈর্য ধরে অপেক্ষা করছি সরলা। এরপরের ঘটনা ঠাকুমা আমায় বলতে পারেননি। কিশোরীর মতো লজ্জায় আঁচল দিয়ে নিজের মুখ ঢেকেছিলেন। আর আমি শুধু ভাবতাম মানুষটার অসীম ধৈর্যের কথা। রাস্তায় ছেলেদের দেখতাম সুন্দরী, এমনকি আমার মতো কুরুপার শরীরের স্বাদ গ্রহণের জন্য বেশিরভাগ ছেলেই যেন বাদরের মতো হুটোপুটি করছে। পুরুষ মানুষদের সম্পর্কে ওই রকম কদর্য ধারণাই আমি আমার মনের মধ্যে পোষণ করতাম। বাদর ছাড়া তাদের সম্পর্কে আর ভালো কোনো বিশেষণ আমার মনে আসতো না। অনেক দিন পর, নিজের বিয়ের পর আমি বুঝেছিলাম ঠাকুমা কত বড় ভাগ্যবতী। হাতের কাছে সুন্দরী স্ত্রী, আর তিনি কিনা তার আত্মসমর্পণের অপেক্ষায় ধৈর্য ধরে বসে রইলেন। স্ত্রীর শরীর, সে তো পুরুষ মানুষের জমিদারি। যখন তখন তাকে ভোগ করা যায়, নিজের ইচ্ছে মতো কর্ষণ করা যায়। এর জন্য আবার সে হতভাগীর অনুমতি লাগে নাকি? স্ত্রীকে সোহাগ করতে, আদরে আদরে ভরিয়ে দিতে কজন পুরুষ জানে? যথেচ্ছ লুটে পুটে তাকে ব্যথা দেওয়ার মধ্যে তো পুরুষত্বের অহংকার। আজকের দিনেও যখন এইটাই অধিকাংশ মেয়ের ভবিতব্য, তখন সেই যুগে তিনি এত বড় ত্যাগ স্বীকার করেছিলেন। ধৈর্য ধরে বসেছিলেন সেই সম্ভোগের আশায়, যেখানে শরীরের সাথে মনও মিলিত হবে। তাই যখনই আয়নায় নিজেকে দেখি, আমার রং কালো বলে কোনো হীনমন্যতা বোধ কাজ করে না আমার মধ্যে। বরং সে প্রেমিক পুরুষটির মতো আমাকে দেখতে বলে আমি আজও ভীষণ রকম গর্ববোধ করি। আমার মেয়ে ভাত খেতে বসে হই হট্টগোল লাগিয়ে দিয়েছে তার দিদিমার সাথে। এটা প্রতিদিনের ব্যাপার, এর মধ্যে নতুনত্ব কিছু নেই। মা হাতা করে ভাত তুলে তিতলির দিকে তাক করেছেন, আর তিতলি তার দুহাত সমান্তরাল ভাবে তুলে আমাকে উদ্দেশ্য করে চেঁচাচ্ছে, দেখো মা, দিদু যদি এখন আর একটা ভাত আমার থালায় দেয়, আমি কিন্তু সবটা ফেলে উঠে পড়বো বলে দিলাম। তখন কিন্তু ভাত নষ্ট করেছি বলে তুমি আমায় দোষ দিতে পারবে না। আমি হাসলাম। কেন জোর করছো মা? যেটুকু ওর মন চায় সেটুকুই খাক না। তোর মেয়ে কতটুকু ভাত খেয়েছে তুই দেখেছিস মিতু? এমন করলে চলবে? কিরকম হাড় জিরজিরে চেহারা হয়েছে দেখেছিস? তিতলি মাথা ঝাঁকালো। আহ দিদু, এরকম চেহারাই এখন ট্রেন্ড। এটাকে হাড় জিরজিরে চেহারা বলে না। তুমি কি চাও, আমি মোটা হয়ে যাই আর সবাই আমাকে দেখে হাসুক? আমার মা বললেন। আর তাল পাতার সেপাই হলে বুঝি লোকে বাহবা দেবে? আমি হাল ধরার চেষ্টা করলাম। এখন এটাই ফ্যাশন মা, আমার মতো সন্ডামার্কা চেহারা এখনকার দিনে চলে না। তিতলি প্রচন্ড উৎসাহের সঙ্গে বলল, রাইট, তুমি একদম ঠিক কথা বলেছ মা। মায়ের মুখ একটু দুঃখী দেখালো। সেটা লক্ষ্য করে আমি মাকে বললাম, ফ্রিজে লইটা মাছ আছে, তুমি ওটা কষিয়ে রান্না করে রেখো। স্কুল থেকে ফিরে ওটা যখন ও খাবে তখন দেখবে তিতলি অনেকটা ভাত খেয়ে ফেলেছে। মা অত্যন্ত খুশি হলেন। আমার মা ওপার বাংলার মেয়ে। পেঁয়াজ রসুন দিয়ে লইটা মাছের ঝুড়ি তিনি চমৎকার রান্না করেন। যদিও আমার বাড়িতে রান্নাবান্না করার জন্য রেখাদি আছে, তবু এই বিশেষ রান্নাগুলো মায়ের তত্ত্বাবধানেই হয়। আমি ফ্রিজ থেকে আপেল, বেদানা, পেঁপে আর ড্রাগন ফ্রুট বের করে রেখাদির হাতে দিয়ে বললাম, আপেলের খোসা ভালো করে ছাড়াবে রেখাদি। রেখাদি বলল, কি যুগটাই না পড়লো বলো দিদি, আপেলেরও আলুর মতো খোসা ছাড়িয়ে খেতে হবে। এক গ্রাস ভাত মুখে পুরে বললাম, মোম লাগানো থাকে না, এছাড়া কোনো উপায় নেই। আর শোনো রেখাদি, 4টে আপেল বের করেছি। তিতলি আজ ভাত খুব কম খেয়েছে, ওকে 1.5খানা দিও, আর 8খানা তুমি খেয়ে নিও। তোমারও তো পুষ্টিকর খাবারের দরকার। আমি ঠিক আছি বৌদি, সমস্যা হলো আমার মেয়েকে নিয়ে। আজকাল কি যে একটা ফ্যাশন হয়েছে না, সব শুটকি হবে। 4টির খেজুরটা মুখে দিয়ে বললাম, তোমার মেয়ের জন্য খানিকটা বেদানা নিয়ে যেও। রেখাদি গজগজ করতে লাগলো, তুমি আর কত দেবে গো দিদি? আমাদের ঘরে কি এসব বিবিয়ানা পোষায়?
কি অনাসৃষ্টি কাণ্ড বলো দেখি। ভাত খাবে না, আপেল খাবে, বেদানা খাবে, মৌসুম্বি রস খাবে। ওর বাবা প্রমোটারের কাছে জোগাড়ের কাজ করে। কটা পয়সা আয় হয় আমাদের সংসারে? আমরা কোথা থেকে এসব জোটাই বলো দেখি। ও মা গো, কাল ঘরে গিয়ে দেখি আমার ওই মেয়ে মুখে দুধের সর মাখছে। কোন রাজপুত্র তোর গলায় মালা দিতে আসে আমিও দেখবক্ষণ। আমার খাওয়া শেষ। হাত মুখ মুছে আমি অফিসে যাবার জন্য রেডি। আমি টিফিনে রুটি নিয়ে যাই। রুটির সাথে আজ কাঁচা লঙ্কা দিয়ে আলু ফুলকপি ভাজা হয়েছে। আমি টিফিন বক্স ব্যাগে ভরে নিয়েছি। মেয়েকে 2 পিস টোস্ট করে দিয়েছি, সঙ্গে একটা ডিম সেদ্ধ। তার তো আবার এসব খাবার মুখে রোচে নাকি না। আমি অফিস পাড়ায় LIC অফিসের ইলাকো হাউসের ব্রাঞ্চে কাজ করি। সেখানে ক্যান্টিনে নানা রকম মুখরোচক খাবার পাওয়া যায়, কিন্তু কিনে খাওয়া আমার একেবারেই পছন্দ নয়। আমি বরাবর স্কুল, কলেজ, এমনকি ইউনিভার্সিটিতেও বাড়ি থেকে খাবার নিয়ে যেতাম। তবে এত ফলমূল মা আমাকে দিতে পারতেন না। শসা, কলা অথবা কদাচিৎ আপেল, আঙুর দিয়ে মা যখন পুজো করতেন, তখন প্রসাদ হিসেবে সেসব ফলের টুকরো আমার আর ভাইয়ের কপালে জুটত। আমার যখন 6 বছর বয়স, তখন আমার একটি ভাই হয়েছিল। ভাই বেশ ফর্সা, নাদুস নদুস হয়েছিল। আমার মা ঠাকুমার সেটা নিয়েও আক্ষেপ ছিল না। মা ঠাকুমা দুজনেই বলতেন, ভগবান যে কেমন ধারা শত্রুতা করলেন আমাদের সাথে। ছেলেটা তো কালো হতে পারত, তা না, ভগবান উল্টো কাজ করে বসলেন। ছেলে ফর্সা হলো আর মেয়ে হলো আমার কালো। আগেই বলেছি, মায়ের মতো আমি মোটেই মুখ চোরা নই। এজন্য অবশ্য মাকেও দোষ দেওয়া যায় না। মেরুদণ্ডের জোর তো আর এমনি এমনি হয় না, তার জন্য শক্ত ভিতের দরকার। শিশুকালে বাবাকে হারানোর ফলে মায়ের সেই ভিতটাই পলকা হয়ে গিয়েছিল। আমার গলার জোর খুব। সপাটে মুখের ওপর উত্তর দিতে আমি সিদ্ধহস্ত, কারণ আমার সপক্ষে আমার বাবা আছেন। আমি জানি মা যতই ঘরে পরিশ্রম করুন না কেন, ভারতীয় মুদ্রায় তার কোনো আয় নেই। বাবাই এই সংসারের একমাত্র রোজগারের সদস্য। তাই হয়তো বাবার প্রশ্রয় আমার মেরুদণ্ড এত পোক্ত হয়েছিল। মা ঠাকুমা গায়ে রং তুলে কথা বলতেই আমি একদিন দুম করে বলে দিলাম, কেন মা, ফর্সা হলেই বুঝি আমার জন্য রাজপুত্র আসবে? তোমার মামাতো বোন আমার পূজা মাসি, সে তো যথেষ্ট ফর্সা সুন্দরী, তাহলে তার এরকম হলো কেন? মায়ের মামাতো বোন পূজা মাসি ভালোবেসে বিয়ে করেছিল তার কলেজের এক সহপাঠীকে, অথচ বিয়ের 4 বছর পার না হতেই পূজা মাসির বর জড়িয়ে পড়েছিল পরকীয়া সম্পর্কে। পূজা মাসি তার বাপের বাড়িতে ফিরে এসেছিল ছেলেকে নিয়ে। বিয়ের পর থেকে মামার বাড়ির সাথে মায়ের আর তেমন যোগাযোগ ছিল না। তবু কিভাবে যেন হাওয়ায় উড়ে এসেছিল এই খবর। মানুষের দুঃখের কথা এভাবেই মুখরোচক চানাচুরের মতো মুখে মুখে রটতে থাকে। আমার মা মামার বাড়িতে মানুষ, তাদের প্রতি তার একরকম কৃতজ্ঞতা বোধ আছে। আমি যে তার মামাতো বোন, মানে আমার পূজা মাসিকে নিয়ে এভাবে বলতে পারি, তা হয়তো তিনি স্বপ্নেও ভাবেননি। কঠিন স্বরে বলেছিলেন, মিতু, এতবার কিন্তু ভালো না। গুরুজনদের সম্মান দিয়ে কথা বলতে না পারো, নিজের লিমিটের মধ্যে থাকার চেষ্টা করো। বাবা সেদিন আমার পক্ষ নিলেন না। আমার মাথায় হাত রেখে বাবা আমায় বলেছিলেন, মিতু মা, গুরুজনদের সম্মান দিতে না পারলে তোমার শিক্ষা কিন্তু 16 আনাই বৃথা। আমি বুঝতে পারছিলাম পূজা মাসি প্রসঙ্গ টেনে আনা আমার উচিত হয়নি। বাবা যে আমার কথায় অসন্তুষ্ট হয়েছেন সেটাও আমি বুঝেছিলাম। আমার চোখে জল এসেছিল। আমি বলেছিলাম, আমার গায়ের রং নিয়ে কথা বললে আমার ভালো লাগে না বাবা। বাবা শান্ত স্বরে বলেছিলেন, আমি জানি মা, কিন্তু বিরুদ্ধ পরিস্থিতিতে নিজেকে সংযত রাখতে পারাটাই যে আসল শিক্ষা। বাবার এই কথা আমি আজও মনে রাখি। বলতে গেলে বাবার সব কথাই আমার দারুণ শিক্ষণীয় বলে মনে হয়। বাবা বলতেন, বিয়েটা হলো একটা মস্ত জুয়া, সে গুরুজনরা দেখে শুনে দিক আর তুমি নিজেই করো। তাই কারো বৈবাহিক জীবন নিয়ে কখনো কোনো বিরূপ মন্তব্য করা উচিত নয় মা। বাবার কথা যে কতখানি অক্ষরে অক্ষরে সত্যি, সে কথা প্রথম বুঝেছিলাম যখন আমার পিসেমশাই 55 বছর বয়সে ঋণগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছিলেন। পিসির কথা ভাবলে আজও আমার অবাক লাগে। আমার পিসি ঠাকুমার মতোই সুন্দরী। বাবা দেখে শুনে খুব বড়লোক বাড়িতে পিসির বিয়ে দিয়েছিলেন। দমদমে নাগের বাজার এলাকায় পিসেমশাইয়ের বিরাট দোতলা বাড়ি ছিল। আমরা জানতাম পিসেমশাইয়ের বিরাট ব্যবসা, পিসেমশাইয়ের ওষুধের ব্যবসা ছিল। সেটা যে এভাবে ডুবে যেতে পারে তা কি কোনোদিন আমরা স্বপ্নেও ভেবেছিলাম? মানুষের দুর্ভাগ্য যে কোন দিক দিয়ে আসে সেটা কি আগাম অনুমান করা যায়? রূপ নিয়ে আমার পিসির বরাবর অহংকার ছিল। বড়লোক বাড়িতে বিয়ে হবার পর তা আরও বেড়েছিল।
পিসি তার গরিব বাপের বাড়িতে বড় একটা আসতেন না, কারণ এ বাড়িতে এসি নেই, ছোট্ট ভাড়া বাড়িতে খোলামেলা পরিসর নেই। আমি শুধু ভাবতাম, একটা মেয়ে যে বাড়িতে মানুষ হলো, এত সহজে সেই বাড়িটাই তার কাছে অসহ্য হয়ে যায় কি করে। ভাইফোঁটা উপলক্ষে পিসি আমার পিস্তুত বোন অন্বেষা অনুকে নিয়ে প্রতি বছর আমাদের বাড়ি আসতেন, কারণ অনুর কোনো ভাই ছিল না। সন্ধ্যের আগেই অবশ্য তিনি মেয়েকে নিয়ে চলে যেতেন, কিন্তু সেদিন গেলেন না। সন্ধে হতেই পাড়ায় সেদিন লোডশেডিং হলো। মা মোমবাতি জ্বালালেন। 7 বছরের রূপসী অন্বেষা হঠাৎ বলল, বাবা মিতুদি, কোথায় গো তুমি? যা কালো তুমি, অন্ধকারে তো দেখতেই পাচ্ছি না। অনুর কথা শুনে আমার পিসি খিলখিল করে হেসে উঠলেন। অন্ধকারে কিসে যেন একটা ঠোক্কর খেয়ে আমার মা উফ মাগো বলে একটা যন্ত্রণাসূচক শব্দ করলেন। আমি অবশ্য বাবার শিক্ষার মর্যাদা দিয়ে সেদিন কোনো কথাই বলিনি। রাতে শুতে যাবার আগে একটু আধটু নিজের যত্ন বোধহয় সব মেয়েই করে, কালো হই আর যাই হই। আমিও কিন্তু এ ব্যাপারে ব্যতিক্রম নই। তবে আমার যত্ন বলতে শীতের রাতে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিভিয়া ক্রিম মাখি, আর পায়ের গোড়ালি সাবান দিয়ে পরিষ্কার করার পর ভ্যাসলিন লাগাই। গ্রীষ্মকালে সাবান দিয়ে গা ধোয়ার পর সারা গায়ে ছড়িয়ে দিই মুঠো মুঠো পাউডার। এই যত্নটুকু আমি রূপচর্চার পর্যায়ে ফেলি না, আরাম বোধ করি তাই করি। স্নিগ্ধ প্রশান্তিতে চোখ বুজে আসে আমার। গড়িয়ার ভাড়া বাড়ি ছেড়ে দিয়েছি অনেক দিন। আমার এক বন্ধুর যোগাযোগে গড়িয়াতেই একটা ফ্ল্যাট কিনেছি। আমার এই ফ্ল্যাটে 3টে বেডরুম, 3 জনের 3টে আলাদা শোবার ঘর। আলাদা আলাদা ঘরে শুলেও ঘরে দরজা খোলা থাকে। মায়ের ঘরে একটি বেল লাগিয়ে দিয়েছি, যাতে কোনো অসুবিধে হলেই তিনি আমাকে তৎক্ষণাৎ ডাকতে পারেন। বাথরুম অবশ্য 2টি। একটি বাথরুম আমার ঘরের সঙ্গে লাগোয়া। নিজের ঘরের সাথে অ্যাটাচড বাথরুম আমার বহুদিনের স্বপ্ন। নিজের এই সব ছোটখাটো স্বপ্ন পূরণের জন্যই তো এত খেটে খুঁটে লেখাপড়া শেখা, চাকরি করতে যাওয়া। ঘরে শুয়ে ফোন ঘাঁটতে ঘাঁটতে আমি মিক্সার চালানোর শব্দ শুনতে পেলাম। মনে হয় মেয়ে হলুদ বাড়ছে। আজ সকালেই সে রেখাদিকে বাজার থেকে কাঁচা হলুদ নিয়ে আসার কথা বলেছিল। টবে অ্যালোভেরা গাছ লাগিয়েছে তিতলি। বাজার থেকে কিনে আনা অ্যালোভেরা জেল সে পছন্দ করে না। এখন হলুদের সাথে দুধের স্বর আর তার সাথে ওই অ্যালোভেরা থকথকে রসটা বের করে সব একসাথে মিশিয়ে সে মুখে মাখবে। রবিবার দিন দেখেছি শ্যাম্পু করার 2 ঘন্টা আগে তিতলি ওই অ্যালোভেরার সাথে নারকেল তেল মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে, তারপর মাথা চামড়া থেকে চুলের লেন্থ পর্যন্ত লাগায়। এতে চুল নাকি নরম হয়। চামড়ার পক্ষে অ্যালোভেরা খুবই ভালো। ফুসকুড়ি অথবা চুলকানি কাছে ঘেঁষতে পারে না। মাধ্যমিক পাশ করার পর ঘরোয়া নানান রূপচর্চার ব্যাপারে ঠাকুমা আমাকে ভীষণ জেদ করতেন। মুখে হলুদ মাখতে বলতেন, নিম পাতা বেটে লাগানোর কথা বলতেন। আমি বলতাম, মাখবো কেন গো ঠাকুমা, আমি বরং এগুলো খেয়ে ফেলি। আমার কথা শুনে বাবা খুব মজা পেতেন। হো হো করে হেসে ঠাকুমাকে বলতেন, মিতু একদম ঠিক কথা বলেছে মা। বলেই বাবা আমাকে বলতেন, রোজ সকালে মনে করে খালি পেটে কাঁচা হলুদ আর নিম পাতা বেটে খেতে হবে মিতু। তারপর ঢকঢক করে 2 গ্লাস জল খাবি। শুধু মুখে খাবো বললে হবে না, কিন্তু কাজেও করতে হবে। জানিস তো এগুলো পেটের পক্ষে একেবারে অব্যর্থ ওষুধ। ম্যাজিকের মতো কাজ করবে। পেট ভালো থাকলে দেখবি শরীর মন সব একেবারে তাজা। বাবার এহেন রসিকতায় ঠাকুমা মনক্ষুণ্ণ হতেন। বলতেন, মেয়েকে আশকারা দিচ্ছিস ভালো, কিন্তু একটা কথা ভেবে দেখেছিস বুলান, মেয়ে বড় হচ্ছে, তার তো বিয়ে দিতে হবে। বাবা আমাকে উচ্চশিক্ষিত করতে চাইতেন। বাবার দৃঢ় বিশ্বাস ছিল, বাবা, স্বামী অথবা অন্য কোনো পুরুষ মানুষের মুখাপেক্ষী হয়ে নয়, মেয়েরা নিজেদের জোরেই সমাজে সম্মানজনক স্থান অর্জন করতে পারবে। তড়িঘড়ি বিয়ে দেওয়াটা মেয়েদের যাবতীয় সমস্যার সমাধান হতে পারে না, বরং সেটা সমস্যাকে আরও জটিল করতে পারে। পরনির্ভরশীল হয়ে জীবন কাটিয়ে দেওয়া কোনো কাজের কথা নয়। মাও চাইতেন আমি উচ্চশিক্ষিত হই, নিজের পায়ে দাঁড়াই, চাকরি বাকরি করি। আসলে মায়ের লেখাপড়া মাঝপথে থামিয়ে দেওয়া হয়েছিল বলে মায়ের মনে একটা প্রবল দুঃখবোধ কাজ করত। মা আমাকে একদিন বলেছিলেন, জানিস মিতু, একটা কথা ভাবলে আমার খুব খারাপ লাগে। মেয়েদের বিয়ে দেওয়া হয়, এই কথাটার কি মানে জানিস তুই? আমি মাথা চুলকে বলতাম, জানি না মা, বুঝতে পারছি না। এর মানে হলো, গুরুজনরা যেখানে যার সাথে যখন তোমার বিয়ে স্থির করবেন, সেখানেই তাদের নির্দেশ মতো তখনই বিয়েটা সেরে ফেলতে হবে। কেন? মেয়েদের কি মন বলে কিছু নেই? একটি মেয়ে যতক্ষণ না তার বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত হচ্ছে, ততটুকু সময় পাওয়া কি তার মৌলিক অধিকার নয়? নাতনির বিয়ে দেবার জন্য ঠাকুমার অতিরিক্ত আগ্রহ আমার স্বল্পভাষী মাকেও বিচলিত করত। মা বলতেন, আমাদের সঙ্গে যা যা হয়েছে সেগুলো শোধরানোর যুগ এসে গেছে মা। মিতু আগে লেখাপড়া শিখুক, নিজের পায়ে দাঁড়াক,
তারপর তো মায়ের কথা শেষ হবার আগেই ঠাকুমা বলতেন, কি যে বলো বৌমা, এসব কথা তারাই বলে যেসব মেয়ের পাত্র জোটে না। ওসব এমএ পাস তারাই করে যারা কলেজে পাশ দিয়েও বিয়ের পরীক্ষায় ফেল করে। ভরাট সংসারে গৃহিণী হওয়াই মেয়েদের জীবনের আদর্শ বলে ঠোঁট বেঁকিয়ে ঠাকুমা মায়ের সব প্রতিরোধ ধূলিসাৎ করে দেবার চেষ্টা করতেন। আমার মা আর বাবার মধ্যে একটা আশ্চর্য রকম বন্ডিং ছিল। আমাদের অভাবের সংসারে ওইটাই ছিল মস্ত বড় পূর্ণতা। মায়ের অসহায় দৃষ্টি দেখে বাবা তাকে চোখের ইশারায় আশ্বস্ত করে ঠাকুমাকে বলতেন, বিয়ে তো নিশ্চয়ই হবে মা, বিয়ের ফুল যখন ফুটবে তখনই তো বিয়ে হবে। এই বিয়ের ফুলটির ব্যাপারে ঠাকুমা অতিশয় আশাবাদী ছিলেন। ঠাকুমা মনে প্রাণে কথাটা বিশ্বাস করতেন। ফোকলা মুখে হেসে বলতেন, এটা তুই ঠিক বলেছিস বুলান, বিয়ের ফুল যতক্ষণ না ফুটবে ততক্ষণ হাজার চেষ্টা করেও কিছু করা যাবে না। অন্তিম সজায় শুয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে জড়ানো গলায় ঠাকুমা আমাকে বলেছিলেন, তোর বিয়ের ফুল যে কবে ফুটবে দিদি। আমি তখন সবেমাত্র চাকরিতে ঢুকেছি, অর্থনৈতিক স্বাধীনতা সবেমাত্র অর্জন করেছি। আমার কাছে তখন বিয়ের অর্থই ছিল পরাধীনতা, অপরপক্ষের মানুষটির অকারণ বশ্যতা স্বীকার করা, অন্যের ইচ্ছে খাওয়া, নিজের ভালো লাগার চেয়ে অন্যের ইচ্ছেকে অধিক গুরুত্ব দেওয়া। না, আমি এমনটা বলছি না যে মেয়েদেরকে সবসময় সব ব্যাপারে বশ্যতা স্বীকার করতে হয়। নিজের ভালো মানুষ মাকেও আমি দেখেছি সুযোগ পেলেই বাবার নানা বিষয় নিয়ে তিনি বিচারকের আসনে বসে পড়তেন। কি দরকার ছিল এখন শারদিয়া কিনে পয়সা নষ্ট করার? বাবা যে বই পড়তে ভালোবাসেন সে কথা জেনেও মা বলতেন। বাবার মুখ বিবর্ণ হয়ে গেলে তিনি বলতেন, বলি কি আর সাধে, সংসারে এত অভাব অনটন যে তোমাকে আমি রোজগার দুটুকু দিতে পারি না। কি অদ্ভুত কথা বলুন দেখি। বাবা যদি দুধ খাওয়ার পরিবর্তে বই পড়ে অধিক এনার্জি পান তবে তিনি কেন সেটা করবেন না? বাজার করে ফিরতে দেরি দেখে মা হয়তো দুম করে বলে বসতেন। জানলা দিয়ে দেখলাম যেন মনে হলো ঘোষগিন্নির সাথে খুব রসিয়ে রসিয়ে হেসে হেসে কথা বলছিলে। বাবা আমতা আমতা করে বলতেন, ও কই না, তুমি ভুল দেখেছ, মজুমদার বাবুর সাথে কথা বলছিলাম। তখন উনার স্ত্রী বেরিয়ে এসে এই আমরা সব কেমন আছে জিজ্ঞাসা করছিলেন। মা গাল ফুলিয়ে মাথা নেড়ে বলতেন, রাস্তায় দাঁড়িয়ে সকলের কুশল সংবাদ নিলে রান্নাটা হবে তো? আসলে রান্নার দেরিটারি কিছু না, বাবার ওপর অধিকার বোধ থেকে মা এসব বাহানা করতেন। আমি তখন দিব্যি মায়ের হাতে রাধা ভাত খেয়ে অফিস যাচ্ছি। বিয়ে করার আমার এতটুকু ইচ্ছে নেই, তবু সান্ত্বনা দেবার উদ্দেশ্যে ঠাকুমাকে মিথ্যে কথা বললাম। একজনকে পছন্দ করেছি ঠাকুমা, কাউকে বলা হয়নি, এই প্রথম তোমাকে বললাম। ঠাকুমাকে সান্ত্বনা দিয়ে আমি অফিস চলে গেলাম। 11টা নাগাদ বাবা মোবাইলে কল করলেন। ফোন রিসিভ করতে শুনলাম ইহলোকের সব হিসেব মিটিয়ে ঠাকুমা পরলোকে পাড়ি দিয়েছেন। ঠাকুমা মারা যাবার পরপরই হিসেব মেলাতে পিসি অনুকে নিয়ে আমাদের বাড়িতে এলো। বৌদি, মায়ের হাতের সেই মকরমুখী বালাজোড়ার কি হলো? আমার মা বললেন, ওই বালা দুটো মা মিতুর বিয়েতে আশীর্বাদ স্বরূপ দিতে বলে গেছেন। পিসি তির্যক দৃষ্টি হেনে বললেন, মা তোমার কানে কানে বলে গেছেন বুঝি? আমার বাবা বললেন, মায়ের ছোট গয়নার বাক্সটায় একটা চিরকুটে এই কথা লেখা ছিল, তুই দেখবি। আমার কেমন গা ঘিন ঘিন করছিল। বললাম, তাতে কি হয়েছে পিসি, তুমিই নাও না। অনু আমি দুজনেই তো ঠাকুমার নাতনি, আমাদের মধ্যে যে কোনো একজন পড়লেই ঠাকুমার আত্মা শান্তি পাবে। পিসি ঠোঁট উল্টে বলল, না থাক, তুই পড়িস, সবার সব সহানুভূতি তোর দিকেই কিনা, যতই হোক তুই হলি কালো মেয়ে। পূর্ণিমার চাঁদ উঠেছে আকাশে, চাঁদ দেখে আপ্লুত হয়ে পড়ব এতটা রোমান্টিক আমি নই, কোনোদিন ছিলাম না। উঠতি বয়সে অনেক ছেলেপুলে যেমন কবিতা লেখে, আমি ঠিক তেমনটা নই। আমি অঙ্ক খাতায় মন দিয়ে অঙ্ক কষেছি, ইকোনমিক্সে অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন করেছি আমি। আমার বিষয় ছিল ইকোনমিক্স, ম্যাথমেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স। অঙ্ক আমার ভীষণ প্রিয় বিষয়, তবে অঙ্ক ভালোবাসি বলে কবিতা অথবা গান আমার ভালো লাগবে না সেটা তো হতে পারে না। আমি জানি সুন্দরী মেয়েরা কবির কল্পনায় চাঁদের মতোই স্নিগ্ধ আর মনোরম। জানলা দিয়ে বাইরের আকাশের দিকে তাকিয়ে আমার মনে হলো আমার মেয়ে তিতলির মুখে যেন চাঁদ তার লাবণ্য মাখিয়ে দিয়েছে। তিতলিকে নিয়ে খুব ভয়ে ভয়ে থাকি আমি। রাস্তায় তিতলির দিকে বখাটে ছেলেরা যে চোরা চোখে তাকায় সেটাও আমার চোখ এড়িয়ে যায়নি। যে কোনো সুন্দর জিনিস প্রশংসার প্রত্যাশা করে। স্কুলের পরীক্ষায় ভালো রেজাল্ট করার পর যখন কারো বাবা মা বলতো, দেখেছো মিতুদি লেখাপড়ায় কত ভালো, দেখে শেখো, এসব কথা শুনে কি আমার আনন্দ হতো না? আর আমার বাবা, তিনি বোধহয় আমার দ্বিগুণ আনন্দ পেতেন যখন কেউ তাকে উদ্দেশ্য করে বলতো, ওহ বোসবাবুর 2 ছেলে মেয়ে তো একেবারে জুয়েল। যদিও মেয়ের বাবা মায়েরা ভালোই বোঝেন একটি মেয়ের জীবনে রূপ আর সৌন্দর্য তার মেধার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।
নারীবাদীরা তর্ক করবেন, প্রগতিশীল মানুষরা যুক্তির পর যুক্তি সাজাবেন, কিন্তু অন্তর থেকে তারাও জানেন অধরা নারীর রূপের আকর্ষণ পুরুষের হৃদয়ে যেন থেবড়ে থাকা ক্ষতর মতো, যে ক্ষতর চিনচিনে ব্যথা উঠতি কবির কলমে অনুপ্রেরণা যোগায়। আর মায়ের মন, সে তো সবসময় সব কিছুতেই অজানা আশঙ্কার উৎস খোঁজে। আমার বন্ধু চন্দ্রিমা মিত্র ছিল অপরূপ সুন্দরী। আমি আর চন্দ্রিমা রোজ একসাথে স্কুল যেতাম। মিত্র কাকিমা আমাকে বিশেষভাবে বলে দিয়েছিলেন, পাড়ার চ্যাংড়া ছেলেগুলো টোন টিটকিরি করে, তুই আমার মেয়েটার হাত ছাড়িস না মা, একটু দেখে রাখিস তো মিতু আমার মেয়েটাকে। চন্দ্রিমা বলেছিল, ইস মা, তুমি এমন করে বলছো যেন মিতু আমার চেয়ে কত বড়, ও তো আমারই মতো ছোট। কাকিমা বলেছিলেন, বয়সে দিয়ে কি সব কিছুর পরিমাপ হয় রে মা, মিতুর ম্যাচুরিটি তোমার চেয়ে অনেক বেশি, ওই রকম ব্যক্তিত্ব যদি তোমার থাকতো তাহলে কি আমরা তো চিন্তা করতাম। কাকিমার প্রশংসায় প্রবল আত্মবিশ্বাসী হয়ে আমি চন্দ্রিমার হাত ধরে বলেছিলাম, চল মাথা উঁচু করে হাঁটবি, রাস্তায় কে কি বললো একদম তাকাবি না, পাত্তাই দিবি না। চন্দ্রিমা বলল, সে কি রে, মাঝে বলে মাথা নিচু করে মেয়েদের হাঁটতে হয়। আমি বলেছিলাম, না, বাবা আমায় বলেছে প্রতিটা মানুষের উচিত মেরুদণ্ড সোজা করে মাথা উঁচু করে বাঁচা, তাহলে মেয়েরা মাথা নিচু করে থাকবে কেন? আমরা মেয়েরা কি অন্য গ্রহের জীব নাকি? গ্যারিবল্ডি বলেছেন, দোজ হু ব্রেভ অলওয়েজ লুক আপ। চন্দ্রিমা দ্বিধা জড়ানো গলায় বলল, কিন্তু মা যে বলে মেয়েদের অতিরিক্ত সাহস থাকা ভালো না, বেশি সাহস নাকি মেয়েদের জীবনে বিপদ ডেকে আনে। আমি আত্মবিশ্বাসের স্বরে বলেছিলাম, আমার তো মনে হয় সৎ এবং ভালো মানুষরা সবসময় সাহসী হয়। দেখিসনি, লোকে কথায় কথায় বলে সৎ সাহস থাকলে সংকট মোচন হবেই হবে। তারপর একটু বিরক্ত হয়ে বলেছিলাম, তোর মধ্যে আত্মবিশ্বাসের খুব অভাব। চন্দ্রিমা বিরক্ত হয়নি, পরিবর্তে খুব উৎসুক হয়ে প্রশ্ন করেছিল, কি করে বুঝলি? কাকিমা আমাকে চন্দ্রিমার অভিভাবক নিযুক্ত করেছেন। গম্ভীরভাবে বললাম, সঞ্জয়দা যখন হাঁ করে তাকিয়ে থাকে তোর দিকে, তখন তোর মুখ দেখলেই বোঝা যায় তুই যেন মাখনের মতো গলে যাচ্ছিস। চন্দ্রিমা বলল, হ্যাঁ, তুই তো সব জানতা দিদিমণি। এই কথাটা আমার সম্পর্কে অনেকেই বলতো, তাই আমিও তখন কোনো তর্ক না করে চুপ করে গেলাম। কিন্তু আমি যে ঠিকই বুঝেছিলাম সেটা প্রমাণ হয়েছিল কলেজে ভর্তি হবার পর। আমরা তখন গড়িয়ার দীনবন্ধু অ্যান্ড্রিউস কলেজে ভর্তি হয়েছি। সঞ্জয়দা কলেজ পাশ করে চাকরিতে ঢুকেছে। কলেজ ছুটির পর আমরা যাদবপুর থেকে টিউশন পড়ে সন্ধেবেলা বাসে করে বাড়ি ফিরতাম। সঞ্জয়দা আমাদের সাথে একই বাসে ফিরত। সঞ্জয়দা যাদবপুরে একটি ব্যাংকের ব্রাঞ্চে চাকরি পেয়েছিল। আমাদের কাছে সেদিন খুচরো ছিল না। কন্ডাক্টরের দিকে 100 টাকার নোট এগিয়ে দিতেই সে হইচই করে উঠল, খুচরো দিন দিদি, খুচরো। আমরা বললাম, থাকলে কি দিতাম না? তাহলে এখন টাকাটা দিন, কিন্তু ব্যালেন্সটা নামার সময় পাবেন। আমি একথার প্রতিবাদ করতে তর্ক বিতর্কের সৃষ্টি হলো। কন্ডাক্টর বলল, খুচরো নিয়ে বাসে ওঠেন না কেন? বড় নোট এগিয়ে দিচ্ছেন, আবার এত কথা। দূর থেকে সঞ্জয়দা বলল, টিকিট আমি কাটছি শুভমিতা। আমি কিছু বলার আগে চন্দ্রিমা বলল, হ্যাঁ হ্যাঁ, কাটুন না। বাস থেকে নেমে আমি বললাম, একবার আমাদের বাড়ির সামনে দাঁড়াবেন সঞ্জয়দা, ওই টিকিটের পয়সাটা। আমার কথা শেষ হবার আগে সঞ্জয়দা জিভ কেটে বলেছিল, ইস, তাই আবার হয় নাকি? এক পাড়ায় থাকি, টিকিট কেটে দিয়েছি বলে সেই পয়সা আবার হাত পেতে ফেরত নেব? তাই আবার হয় নাকি? এরপর থেকে সঞ্জয়দা প্রায়ই আমাদের টিকিট কাটত। কিছুদিন পরে আমি চন্দ্রিমাকে বললাম, আজকের পর থেকে আমি আর তোর সাথে একসাথে ফিরবো না, কাকিমাকে বলে দিস। চন্দ্রিমা ফোঁস করে উঠল, তুই কি মায়ের নাম করে আমাকে থ্রেট দিচ্ছিস? সে তোর যা মন চায় তাই ভাবতে পারিস। সঞ্জয়দা ভালো চাকরি করে, আর আমাকে যে সঞ্জয়দা পছন্দ করে এটা দেখে তোর খুব হিংসে হয়, তাই না? চন্দ্রিমার ঠোঁটে বাঁকা হাসি। আমি যেন কেমন বিহ্বল হয়ে পড়লাম। আমার হিংসে হবে কেন? তোর দিকে কোনো ভালো ছেলে তাকিয়ে দেখে না তাই? অপমানে চোখে জল এসেছিল আমার। বললাম, আমি এখন শুধু নিজের পায়ে দাঁড়ানোর কথা ভাবি, ওসব বড় বড় কথা সবাই বলে। মরিয়া হয়ে বললাম, আমি সত্যি বলছি, আমি তোকে হিংসে করি না। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে চন্দ্রিমা বলল, প্রমাণ দিতে পারবি? হাতের মুঠো শক্ত করে বললাম, কি প্রমাণ চাই তোর? চন্দ্রিমা সলজ্জ ভঙ্গিতে হাসল। কাল আমাকে টিকিটের সাথে সঞ্জয়দা লাভ লেটার দিয়েছে, তুই দেখতে পাসনি? আমার চোখ বিস্ফারিত হলো। তাই? তুই কি তার উত্তরে আজ কোনো প্রেমপত্র লিখে এনেছিস? চন্দ্রিমা বলল, না, সঞ্জয়দা বলেছে আমি রাজি থাকলে রবিবার দিন পার্কে গিয়ে যেন দেখা করি। তুই রাজি? হ্যাঁ। আমাকে কি করতে হবে? তুই মাকে মিথ্যে করে বলবি আমরা দুজন স্যারের বাড়ি নোটস নিতে যাব। তারপর আমি আর সঞ্জয়দা যখন পার্কে বসে প্রেম করব, তুই আমাদের পাহারা দিবি। আমি রাজি হয়ে গেলাম।
এরপর প্রতি রবিবার ওরা যখন পার্কে বসে প্রেম করত, আমি তখন এক নিঃশ্বাসে পড়ে ফেলেছিলাম, লেডি চ্যাটার্লিস লাভার, বাংড়ি পসির দুরাত্মীর। এর মধ্যে আমি আর চন্দ্রিমা দুদিন সঞ্জয়দার বাড়িতেও গিয়েছিলাম। সঞ্জয়দার মা ছিলেন না, সঞ্জয়দাকে জন্ম দিয়েই তিনি মারা গিয়েছিলেন। সঞ্জয়দাকে মানুষ করেছিলেন তার বিধবা পিসি। তিনি প্রায়শই মন্দিরে গিয়ে বসে থাকতেন। আর সঞ্জয়দার বাবা মানে দত্ত কাকু লাইব্রেরি অথবা পাড়ার ক্লাবে যখন থাকতেন তখনই আমরা গিয়েছিলাম। ওরা দুজন একটা ঘরে, আমি পাশের ঘরে বসে পড়তাম। সুনীল গঙ্গোপাধ্যায়ের মা বাবা ভাই বোন, সমরেশ মজুমদারের লেখা উপন্যাস ছায়ার শরীর পড়ে কতটা রোমাঞ্চিত হতাম সেটা ঠিক ভাষায় প্রকাশ করা যাবে না। সঞ্জয়দার সাথে চন্দ্রিমার প্রেম পর্ব কতদূর এগিয়েছে জিজ্ঞাসা করলেই এড়িয়ে যেত চন্দ্রিমা। অনেকবার জিজ্ঞাসা করার পর চন্দ্রিমা বলেছিল, ওই চুমু পর্যন্ত। বললাম, কেমন লাগলো? চন্দ্রিমা বলল, অদ্ভুত একটা শিহরণ। যেদিন তোকে কেউ ভালোবাসবে সেদিনই তুই অনুভব করতে পারবি। আমি তোকে ঠিক বোঝাতে পারবো না। 1 বছর ধরে চলেছিল ওদের প্রেম পর্ব। বছরখানেক পর শনিবার দিন শীতলা মন্দিরে পুজো দিয়ে ফিরে মা বাবাকে বললেন, শুনছো কি দিনকাল পড়েছে? ওই যে গো দত্তবাড়ির ছেলে সঞ্জয়, এই ফাল্গুনেই তার বিয়ে। আমি ঘরে বসে অর্থশাস্ত্র পড়ছিলাম। মায়ের কথা শুনে আকাশ থেকে পড়লাম, বিয়ে? 2 বাড়ির মধ্যে তার মানে পাকা কথা হয়ে গেছে? চন্দ্রিমা আমাকে কিছু বলেনি তো। বাবা বললেন, সঞ্জয় বিয়ে করছে সে তো খুব ভালো কথা, এর মধ্যে দিনকালের প্রসঙ্গ আসছে কেন? সেটাই তো বলছি, আগে সব কথা শোনো। ওর পিসি বলছিল পাত্রী হলো ব্যাংকের ম্যানেজারের মেয়ে। ব্যাংক ম্যানেজার সঞ্জয়কে শর্ত দিয়েছেন বিয়ের পর বাপ আর পিসির সাথে সে সম্পর্ক রাখতে পারবে না। তিনি সঞ্জয়কে একটা ফার্নিশড ফ্ল্যাট উপহার দেবেন, সঙ্গে মোটা টাকা যৌতুক। আর ওই ছেলে কিনা তাতেই রাজি হয়ে গেল। শুধু কি তাই, সঞ্জয়ের পিসি বলছিল মেয়েটা নাকি জলহস্তির মতো মোটা। মায়ের মুখে কথাটা শুনে আমার মোটেই বিশ্বাস হয়নি। যা, তাই আবার হয় নাকি? চন্দ্রিমার কথাটা চেপে গিয়ে আমি মাকে বললাম, সঞ্জয়দার পিসিমার নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গেছে, তাই আবার হয় নাকি? সঞ্জয়দাকে একেবারে হিরোর মতো দেখতে, সে কিনা টাকার লোভে সুন্দরী মেয়েদের ছেড়ে একটা জলহস্তিকে বিয়ে করতে রাজি হয়ে গেল। কোত্থেকে কি সব যে তুমি শুনে আসো মা? মা বললেন, সামনে বই খুলে আমাদের কথা গিলছিস? বাবা আমার পড়ার টেবিলের সামনে এসে দাঁড়ালেন। হয় রে মিতু, সব হয়। রূপার রূপোর যখন ওজন হয় দাড়ি পাল্লায়, তখন রূপোর দিকে হেলে পড়ে পাল্লা। এটাই বাস্তবের অর্থশাস্ত্র। বলেই বোতলের ছিপি খুলে 1 ঢোক জল খেলেন আমার বাবা। তারপর বললেন, তুই যখন নিজের পায়ে দাঁড়াবি, বড় চাকরি করবি, দেখবি কত সম্বন্ধ আসছে তোর। অনেক ছেলে তোকে প্রেমের প্রস্তাবও দিতে পারে। তখন দেখবি অনেকেই তোর গায়ের রং ফর্সা না কালো এসব নিয়ে আর মাথা ঘামাচ্ছে না। কিন্তু তোকে চিনে নিতে হবে মা, সঠিক মানুষটাকে। গাত্রবর্ণ কালো হলে তো সমস্যা নেই, কিন্তু মনটা যদি কালো কুৎসিত হয় তার সাথে সংসার করাটা খুবই দুর্বিষহ রে মা। তিতলিকে আমি এখনো পর্যন্ত ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে দিইনি। তিতলি অবশ্য সেভাবে বায়নাও করেনি। করলে কি আর আটকাতে পারতাম আমি? আটকাতে পেরেছিলাম চন্দ্রিমাকে। চন্দ্রিমা আমার সেই স্কুলবেলার বন্ধু। কত স্বপ্ন দেখেছি দুজনে। বড় হব, চাকরি করব, প্রথম মাইনে পাবার পর প্রিয়জনদের জন্য কি কি জিনিস কিনে তবেই বাড়ি ঢুকবো, আরও কত কি। চন্দ্রিমার সাথে প্রথম এক্কা দোক্কা খেলেছি। মায়ের কাছে বকা খেয়ে চন্দ্রিমার কাছে স্নেহের আশ্রয় খুঁজেছি। প্রথম যেদিন রক্তস্রোতে নারীত্বের স্বাদ পেয়েছিলাম, সে কথাও তো প্রথম শেয়ার করেছিলাম চন্দ্রিমার সাথেই। সেদিন মায়ের কাছে সঞ্জয়দা অন্যত্র বিয়ে করবে শুনে চন্দ্রিমার জন্য আমার মনটা হু হু করে উঠেছিল। কিন্তু তখন আমার বাড়ি থেকে বেরোনোর কোনো উপায় ছিল না, তাই অপেক্ষা করতে হয়েছিল বিকেল পর্যন্ত। বিকেলে চন্দ্রিমার বাড়ি যেতেই কাকিমা বলল, চন্দ্রিমা আজ তোর সাথে বেরোবে না রে? উদ্বেগ চেপে রেখে, কণ্ঠস্বর স্বাভাবিক রেখে আমি বললাম, কেন কাকিমা? কে জানে, বলছে তো ওর মাথায় ভীষণ যন্ত্রণা করছে। দুপুরে ভাত খেতেও তো চাইছিল না। আমি জোর করে 2 গ্রাস খাওয়াতে যেতেই হড়হড় করে সব বমি করে দিল। চুড়িদারের প্রান্ত খিমচে ধরে বললাম, চন্দ্রিমা কোথায় কাকিমা? একবার কথা বলতাম ওর সাথে। কাকিমা গায়ে শাড়ির আঁচল টেনে বলল, আমরা তো এখনই বেরোবো রে, নৃপেন ডাক্তারের কাছে তোর কাকু অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে। চন্দ্রিমাকে হাত ধরে নিয়ে কাকু বেরিয়ে এলো ঘরের ভেতর থেকে। একটা বেলার মধ্যে একই অবস্থা হয়েছে চন্দ্রিমার। কিরকম ফ্যাকাশে দেখাচ্ছে ওকে।
চন্দ্রিমা কি শুনেছে সঞ্জয়দার বিয়ের কথা? আমি ছুটে গিয়ে চন্দ্রিমার হাত ধরলাম। কি রে, কি হয়েছে তোর? আমি হাত ধরতেই চন্দ্রিমা বিরক্ত হলো। তুই এখন যা তো। কাকু বললেন, চন্দ্রিমা মনে হয় ডাক্তারবাবুর চেম্বার পর্যন্ত হেঁটে যেতে পারবে না, তোমরা দাঁড়াও, আমি রিক্সা ডেকে আনি। ডক্টর নৃপেন রায়ের চেম্বার চন্দ্রিমাদের বাড়ি থেকে হেঁটে যেতে 5 মিনিটের বেশি লাগবে না। এইটুকু রাস্তা চন্দ্রিমাকে রিক্সা করে যেতে হবে? রোজ বিকেলে আমরা 1 ঘন্টা রাস্তা গল্প করতে করতে অনায়াসে হেঁটে চলে গেছি। কাকিমা কাকুকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ তাই যাও। তারপরই মনে পড়ল কাকিমার। বললেন, দেখেছো, 1 বোতল জল নেব। মিতু, তুই চন্দ্রিমার কাছে দাঁড়া একটু, আমি আসছি। কাকিমা ভেতরে যেতেই আমি ভয়ে ভয়ে বললাম, তুই কিছু শুনেছিস সঞ্জয়দা? আমাকে থামিয়ে দিয়ে চন্দ্রিমা বলল, তুই খুশি হয়েছিস তো? বুকের মধ্যে কে যেন হাতুড়ি মারল। আমি খুশি হব? চন্দ্রিমা কতটা খারাপ ভাবে আমাকে। সেই মুহূর্তে চন্দ্রিমার মানসিক অবস্থার কথা বিবেচনা করে শান্ত স্বরে বললাম, সঞ্জয়দা কি ভেবেছে কি একটা মেয়ের সাথে এভাবে মেলামেশা করে তাকে ছেড়ে দেবে? মগের মুলুক নাকি? তোল পার করে দেব আমি। তুই আমাকে চিনিস না, বাছাধনকে আমি। চন্দ্রিমা কেঁদে ফেলেছে, বসে পড়েছে ওদের সামনের সিঁড়িতে। চন্দ্রিমাকে দেখে মনে হচ্ছিল সে যেন তার যথাসর্বস্ব খুইয়ে বসেছে। ওর মতো নিঃস্ব মানুষ যেন সেই মুহূর্তে সারা পৃথিবীতে নেই। কাকু রিক্সা নিয়ে চলে এসেছেন, কাকিমাও জলের বোতল আর একটা প্লাস্টিক নিয়ে বেরিয়ে এসেছেন। চন্দ্রিমাকে ওভাবে ওখানে বসে কাঁদতে দেখে ওনারা বিচলিত হয়ে উঠলেন। কি হয়েছে মা? বলি আমার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকালেন কাকিমা। কি হয়েছে সত্যি করে বল মিতু। কাকু বললেন, আগে ডাক্তার দেখিয়ে আসি, তুমি মেয়েকে নিয়ে রিক্সায় উঠে বসো, আমি হেঁটে চলে যাচ্ছি। আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। বললাম, আমি কাল আসবো কাকিমা। রবিবার বিকেলে আবার গেলাম ওদের বাড়ি। চন্দ্রিমাকে সেদিন অনেকটা সুস্থ দেখাচ্ছিল। বিছানায় বসে টিভি দেখছিল চন্দ্রিমার কাকিমা। আমাকে দেখে কাকিমা বললেন, কি রে, আজ তো এখন তোর স্যারের বাড়িতে স্পেশাল নোটস আনতে যাবার কথা না? আমার গলার ভেতরটা খুশখুশ করে উঠল। শুকনো কাশির দমকে আমার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। কাকিমা গম্ভীরভাবে বললেন, বস, আমি চা নিয়ে আসছি। কাকিমা চলে যাবার পর চন্দ্রিমা বলল, কাল যে তোকে অত অপমান করলাম, আবার এসেছিস তুই? আমি হাসলাম। ধুস, ছাড় তো। কাকিমাকে কি কিছু বলেছিস তুই? চন্দ্রিমা বলল, মোটামুটি যতটা পেরেছি বলেছি। কারণ না বলে আমার আর কোনো উপায় ছিল না রে। মেন্টাল এনজাইটি থেকেই যে শরীরটা খারাপ হয়েছে এরকম একটা সন্দেহ ডাক্তার কাকু করেছেন। মাকে বলেওছেন কথাটা। বললাম, তুই কি ডাক্তার কাকুর সামনে সব কথা কাকিমাকে বলেছিস? না না, বাড়ি এসে বলেছি। ডাক্তার কাকু মাকে বলেছিলেন মেয়েটা কোনো কারণে মনে খুব কষ্ট পেয়েছে। দেখুন, বাড়ি গিয়ে মেয়েকে সব কথা জিজ্ঞাসা করুন, চিন্তা করবেন না, আমি ওষুধ লিখে দিচ্ছি। তবে মনের সব কথা খুলে বলতে পারলে আপনার মেয়ে অনেকটা সুস্থ বোধ করবে। আমি চন্দ্রিমার হাতে চাপ দিয়ে বললাম, সঞ্জয়দার সাথে একটা বোঝাপড়া করা দরকার। চন্দ্রিমা বলল, তোর দুটি পায়ে পড়ি মিতু, এটা নিয়ে আর লোক জানাজানি করিস না। আমি কারো কাছে ভালোবাসা ভিক্ষা করতে পারবো না। উত্তেজনায় চন্দ্রিমার গলার স্বর একটু চড়ে গিয়েছিল। কাকিমা শুনতে পেয়েছিলেন। চায়ের কাপ হাতে নিয়ে ঘরে ঢুকে বললেন, হ্যাঁ রে, চন্দ্রিমা ঠিক কথা বলেছে, এসব কথা তুই কাউকে বলিস না। বললাম, আচ্ছা। বলেই কথা ঘোরানোর জন্য ওর পিঠ চাপড়ে দিয়ে বললাম, কি রে, শরীর তো এখন ফিট, কাল কলেজে যাচ্ছিস তো? চন্দ্রিমা চায়ে চুমুক দিয়ে কাকিমার দিকে তাকালো। চন্দ্রিমার হয়ে উত্তরটা আমাকে কাকিমাই দিলেন, না রে, ও আর কলেজে যাবে না। আমি হতবুদ্ধি হয়ে বিড়বিড় করে বললাম, কলেজ যাবে না কেন? কাকিমা বললেন, আমার মেয়ে তো আর তোর মতো মেধাবী নয়, খামোখা লেখাপড়ার পেছনে অত টাকা খরচ করে কি লাভ বল? কলেজের মাইনে, টিউশনের খরচ, তোর কাকুর তো ওই সামান্য চাকরি। চন্দ্রিমার বাবা একটা বেসরকারি অফিসে পিওনের চাকরি করতেন। তার ওপর 2 বোনের বিয়ে দিয়ে কাকু একটু বয়সে বিয়ে করেছিলেন। কাকুর বোধহয় অফিস থেকে রিটায়ারমেন্টও আর বেশি দেরি ছিল না। আমি চুপ করে বসে থাকলাম। চায়ের কাপ বিছানার পাশে রাখা একটি ছোট টেবিলের উপরে তেমনি পড়ে রইল। কাকিমা বলে যেতে লাগলেন, তোর কাকুর অফিসে চাকরি করে গৌতম বিশ্বাস। পুজোর সময় কলকাতায় ঠাকুর দেখতে এসেছিল, তখন আমাদের বাড়িতে এসে তোর বন্ধুকে দেখে তার খুব পছন্দ হয়ে গেছে। সে তখন থেকে বিয়ের কথা বলছে, কিন্তু তোর কাকু ঠিক ডিসিশন নিতে পারছিলেন না। কিন্তু এবার আমরা মনস্থির করে ফেলেছি রে, সম্বন্ধটা হাতছাড়া করা মোটেই উচিত হবে না। তোর কাকু বলছিলেন ছেলেটা খুব ভালো, নইলে আজকের দিনে কেউ কি বিনা পণে বিয়ে করতে রাজি হয়? গৌতম বলেছে মেয়েকে যদি আমরা শাখা পলা দিয়েও শুধু সাজিয়ে দিই তাতেও তার কোনো আপত্তি নেই।
আমি এক ফাঁকে চন্দ্রিমার দিকে তাকাতেই দেখলাম সে মাথা নিচু করে পাথরের মতো বসে আছে। কাকিমা সেটা যেন দেখেও দেখলেন না। আপন মনে বলে যাচ্ছিলেন, কাকিমা জানিসই তো মিতু, বিয়ের পরে সংসারে মেয়েদের কত কাজ। গৌতম বলেই দিয়েছে, আজকের দিনের মেয়েদের মতো বললে চলবে না যে আমি শাড়ি পরতে পারি না, রান্নাটা আমি ঠিক জানি না। এসব ন্যাকামি তার মা কোনো মতেই বরদাস্ত করবে না। গৌতম স্পষ্টবাদী ছেলে, বলেই দিয়েছে শুধু রান্না নয়, বাজার করা থেকে শুরু করে বাসন ধোয়া, ঘর মোছা সব ওকেই করতে হবে। বেশি লেখাপড়া জানা মেয়ে তার তেমন পছন্দও নয়। বউ তো আর কোলে বই নিয়ে পটের বিবি সেজে বসে থাকবে না। স্নো পাউডার মেখে চাকরি করতেও বেরোবে না। বাড়িতে কাজকর্মের খুব সমস্যা হচ্ছে ওদের। সেই কল্যাণী থেকে ডেইলি প্যাসেঞ্জারি করে গৌতমকে অফিস পাড়ায় কাজে আসতে হয়। বাড়িতে কোনো কাজই সে করতে পারে না। তাই যত শীঘ্র সম্ভব গৌতম বিয়েটা সেরে ফেলতে চায়। তোর কাকু বলছিল এই বৈশাখেই। এক নাগারে কথাগুলো বলে কাকিমা এবার থামল। তারপরে কাকিমার চোখ গেল চায়ের কাপের দিকে। ও কি রে মিতু, চায়ের কাপে যে এখনো হাতই ছোঁয়াসনি রে। ইস, চা যে তোর জুড়িয়ে জল হয়ে গেল। দাঁড়া, বস তুই, আমি গরম করে নিয়ে আসছি। আমি উঠে পড়লাম। আমি এখন যাই কাকিমা, আমার পড়া অনেক পেন্ডিং হয়ে গেছে। কাকিমা বললেন, দেখো দেখি কি ভুলো মন মেয়েটার। চাটা তোর হাতে দিলাম আর তুই কিনা খেতেই ভুলে গেলি। কি করে তুই যে অত বইয়ের পড়া মনে রাখিস কে জানে। চন্দ্রিমা বলল, এইসব তুচ্ছ বিষয়গুলো ভুলে থাকতে পারে বলেই তো পরীক্ষায় মিতু অত নম্বর পায় মা। বলি আমার দিকে তাকিয়ে চন্দ্রিমা হাসল। দুদিন পরে দেখবি আমাকেও ভুলে গেছিস। আমি চুপচাপ ঘর থেকে বেরিয়ে এসে জুতো পরে নিলাম। গেট খুলে বেরোনোর সময় কাকিমা দরজা থেকে মুখ বাড়িয়ে বললেন, আবার আসিস মিতু, তোর বন্ধু যতদিন আছে। বন্ধুর বিয়ের পরও মাঝে মাঝে চলে আসিস যখন খুশি। তুইও তো আমার মেয়েরই মতো। চা খেতে খেতে অনেক গল্প করব আমরা, কেমন? আমি আস্তে করে ঘাড় নাড়লাম। কাকিমা অবশ্য কোনো উত্তরের প্রত্যাশা করেননি। গেট দিয়ে বেরিয়ে দুপা এগিয়ে ঘাড় ঘুরিয়ে দেখলাম কাকিমা সদর দরজা বন্ধ করে দিয়েছেন। বাড়ি ঢুকতেই মা আমাকে বলল, কি রে, দুটো কটা মুড়ি মেখে দি তোকে? বললাম, খিদে নেই। ভাই টিপ্পনি কাটল, কেন রে, বন্ধুর বাড়ি থেকে চপ কাটলেট খেয়ে এলি বুঝি? বললাম, আজ কিছু খাওয়াইনি, তবে বৈশাখ মাসে কবজি ডুবিয়ে খাওয়াবে হয়তো। মা বলল, তার মানে চন্দ্রিমার কি বিয়ে ঠিক হয়ে গেল নাকি? আর পড়াশোনা করবে না? না মা, চন্দ্রিমার পড়বে না। গৌতম বাবু মনে করেন বেশি লেখাপড়া করাটা মেয়েদের পক্ষে বিলাসিতা। গৌতম বাবু সে আবার কে? চন্দ্রিমার হবু বর। বাবা বললেন, এই রকম মানসিকতার একটি ছেলের সাথে শেষ পর্যন্ত মিত্রবাবু মেয়ের বিয়ে ঠিক করলেন কেন? পরীক্ষা দিলে চন্দ্রিমা কি পাশ করতো না? চন্দ্রিমাকে এখন অনেক পরীক্ষা দিতে হবে বাবা। শ্বশুর বাড়িতে চন্দ্রিমাকে 24 ঘন্টা শাড়ি পরে থাকতে হবে। এরপর বাজার করা থেকে শুরু করে ঘরের সমস্ত কাজ চন্দ্রিমাকেই করতে হবে। গৌতম বাবু অযথা কোনো ন্যাকামি বরদাস্ত করেন না। এমনিতে তার মতো মানুষই হয় না, নইলে আজকের দিনে একেবারে বিনাপনে। কথাটা আমি আর শেষ করতে পারলাম না। অনেকদিন পর স্কুল ছাড়ার পর সেদিন আবার আমি বাবার বুকে মুখ গুজেছিলাম, আশ্রয় খুঁজেছিলাম, আশ্বাসের, নির্ভরতার আর বিশ্বাসের। আমার চোখের জলে বাবার ফতুয়া, চাদর সবকিছু ভিজে নেতা হয়ে যাচ্ছিল। বাবা আমার মাথায় চুমু খেয়ে হাত বুলিয়ে দিলেন। বোকা মেয়ে, এতে এত কান্নার কি আছে? মেয়েরা তো জন্মায় পরের ঘরে যাবার জন্য, আর চন্দ্রিমা তো তার বাবার মায়ের একমাত্র সন্তান। মেয়ের মত না নিয়ে কি তারা কিছু করছেন? স্বামী সংসারের জন্য এই সব কর্তব্যগুলো পালন করেই যে বেশিরভাগ মেয়ে খুশি থাকে রে মা, কৃতজ্ঞ বোধ করে, জীবনের সার্থকতা খুঁজে পায়। বাবা জোর করে আমাকে চেয়ারে বসিয়ে চোখ মুছিয়ে দিলেন। পাগলি মেয়ে দেখো আমার, এইটুকুতেই এত ভেঙে পড়লে কি করে চলবে মা? কত কষ্ট সহ্য করতে হয় মেয়েদের, কত লড়াই করতে হয়। আমাদের দেশে সবকিছুই অনেক দামি, তবু মেয়েরাই যে এখনো সবচেয়ে সস্তা রে। সে কালোই হোক অথবা ফর্সা, তেমন কোনো ফারাক নেই। আজকের গল্প এই পর্যন্তই থাক। গল্পটা অনেক বড় হয়ে গেল। কালকে আমি দুপুর 2টোয় এর শেষ পর্ব আপলোড করব। আপনারা যারা এখন সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।